সকাল থেকে রাত অবধি কি কি খাবার খাবে এবং কতটা পরিমাণে খাবে সেইটা আমরা বলে দেব। চেষ্টা করতে হবে পাস্তুরাইজ দুধ খেতে, মানে যেগুলো প্যাকেট হয়ে আসে যে দুধগুলো সেগুলো। লবণ কোনোভাবেই বেশি খাওয়া যাবে না এই সময়টাতে, এবং জল অ্যাটলিস্ট 4 লিটার জল একদিনে খেতেই হবে। প্রেগন্যান্সি টাইমে কি হয়, অনেকের কাছেই শোনা যায় যে আমি মাছ খেতে পারছি না, আমার খুব গন্ধ লাগছে, আমি মাছ খেতে কোনোভাবেই পারছি না, মানে অ্যানিমাল প্রোটিন খেতে পারে না অনেকে। সেক্ষেত্রে কি করতে হবে, পালস প্রোটিন যেমন ডাল। প্রেগন্যান্সি মানে মাতৃত্বকালীন এই সময়টাতে তুমি দুজনের জন্য খাবার খাবে, এটা একদম ভুল কথা। খাবারটা অবশ্যই রাতের যে খাবারটা সেটা ঘুমোতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে খেতে হবে। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি প্রতিটা ট্রাইমেস্টারে মানে প্রবলেম থাকলেও চেষ্টা করা উচিত খেজুর খেতে। ডিমটা অবশ্যই খেতে হবে। ডিম মানে প্রেগন্যান্সি পিরিয়ডে বা প্রেগন্যান্সি আসার আগেও যখন থেকে প্ল্যানিং করছেন অবশ্যই ডিমটা খেতে হবে, কারণ ডিমে যে অ্যালবুমিন গ্লোবিউলিন থাকে সেটা আমরা অন্য কোনো খাবার থেকে পাই না। জল সে খারাপ জিনিসটাকে বার করে দিতে সাহায্য করবে শরীর থেকে। খুব স্মল গ্যাপ দিতে হবে খাবারের মাঝখানে, বেশি গ্যাপ কোনোভাবেই দেওয়া যাবে না, যাতে বডিতে অ্যাসিড রিফ্লাক্স না হয়। নমস্কার প্রিয় দর্শক, এবং আজকে আমাদের সাথে রয়েছেন মিস অদিতি শীল, ডায়েটিশিয়ান ফ্রম রায়গঞ্জ জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটাল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সেশনে আসার জন্য। এবং আজকে আমাদের এই সেশনের থ্রু দিয়ে আমরা ডায়েট আর নিউট্রিশন, বিশেষ করে মায়েদের যারা প্রেগনেন্ট মা রয়েছেন তাদের কিভাবে তাদের খাদ্য বিষয়ে আমরা আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ আপনার এই বহুমূল্য সময় দেওয়ার জন্য আমাদের সেশনে। ধন্যবাদ আপনাকেও। আমি অদিতি শীল, ডায়েটিশিয়ান, জীবনরেখা হসপিটাল, রায়গঞ্জ, নর্থ বেঙ্গলের মধ্যে। রায়গঞ্জ খুব সুন্দর একটি শহর এবং জীবনরেখা হসপিটাল এখানকার মধ্যমণি বলা যেতে পারে। আমি জীবনরেখা হসপিটালে গত 2 বছর ধরে কাজ করছি। এখানে নানান রকম পেশেন্টকে আমাকে ডিল করতে হয়, নানান রকম পেশেন্ট আসে, এবং একজন মেয়ে মাতৃত্বে প্রবেশ করার জন্য তাকে নানান রকম অসুবিধার মধ্যেও অনেক সময় পড়তে হয় এবং অনেক রকম সুবিধার মানে খুব ভালোভাবেও সে সেটা সেই ফেজটাকে কাটাতে পারে। সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আজকে যে প্রেগন্যান্সি নিয়ে ডিসকাস করব, তো যদি আপনি একটু বলেন যে প্রেগন্যান্সির যে 3টে ভাগ হয়, যে 3টে ট্রাইমেস্টার্স, এবং আমরা প্রথমেই ফার্স্ট ট্রাইমেস্টারের, আর প্রত্যেকটা ট্রাইমেস্টারের ডিফারেন্ট বৈশিষ্ট্য রয়েছে, ডিফারেন্ট স্পেশালিটি রয়েছে, স্পেশালি খাদ্য বা ডায়েট সম্বন্ধে, সেই ব্যাপারে আপনি একটু যদি বিস্তৃতভাবে বলেন। আচ্ছা, প্রেগন্যান্সি বা মাতৃত্ব এটা একটা সম্পূর্ণ ফিজিক্যাল জিনিস। এটা না কোনো রকম শরীরের কমপ্লিকেশন বা কোনো রকম অসুবিধা নয়, এটা খুব সুন্দর, খুব নর্মাল একটা জিনিস। এবং প্রেগন্যান্সিটা বা মাতৃত্বটা আমাদের মানে চলে এটা 10 মাসের। 10 মাস মানে 40 সপ্তাহ। 40 সপ্তাহের মধ্যে আমরা 20 করে যদি ডিভাইড করে দিতে পারি তাহলে এটা পুরোটা 40 সপ্তাহের একটা সময়কাল হচ্ছে। 40 সপ্তাহ সময়কালের মধ্যে প্রথম 20 সপ্তাহতে আমাদের পড়ছে ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টারে কিছুটা পার্ট। এই সময়টাতে কি হয়, এই সময়টাতে শিশুর জাস্ট স্কেলিটাল গঠন হয়। স্কেলিটাল বলতে শিশুর হাত, পা, বোন স্ট্রাকচার এসবের গঠন হয়, কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হয় না এই 20 সপ্তাহের মধ্যে। আর যত মানে কমপ্লিকেশন যেগুলো আমরা মনে করি বা যেগুলো শারীরিক অসুবিধা শুরু হয় সেগুলো মেনলি এই 20 সপ্তাহতেই হয় মায়ের। যেমন ধরুন বমি হওয়া, এটা একটা খুব ন্যাচারাল থিংস, মানে খুবই ন্যাচারাল, খুবই কমন একটা জিনিস যে মায়ের বমি হওয়া শুরু হয়। এটা কেন হয়, নানান রকম হরমোনাল ইমব্যালেন্সের কারণে।
মাতৃত্ব একটা আশীর্বাদ বলা যেতে পারে, এবং এটা একদম পুরোপুরি ভগবানের দান। সেটা আমাদের আসে কেন? নানান রকম হরমোনাল চেঞ্জেসের কারণে। হরমোনাল চেঞ্জ হয় নিজের শরীর থেকে মায়ের শরীরে, এই জন্যই এটা একটা গঠন তৈরি হয়। এবার এই হরমোনাল চেঞ্জেসের মধ্যে কি, HCG বলে একটা হরমোন, যার পরিমাণ শরীরে অনেক বেশি হয়, যার জন্য আমাদের শরীরে প্রেগনেন্সিটা আসে। এবার এই প্রেগনেন্সি টাইমে এই হরমোনের অতিরিক্ত ক্ষরণের কারণেই বমি বমি ভাবটা খুব বেশি থাকে। এই সময় কি হয়, মারা চেষ্টা করে যে প্রেগনেন্সি এসছে মানে, আমাদের ঠাকুমা বা তাদের বয়স্ক যারা আছেন তারা আমাদেরকে বলতে থাকে প্রেগনেন্সি মানে মাতৃত্বকালীন এই সময়টাতে তুমি দুজনের জন্য খাবার খাবে। এটা একদম ভুল কথা। দুজনের জন্য আমি কোনো খাবার খাবো না। আমার যেটুকু মানে শরীরে নিতে পারবে, আমার শরীরের জন্য যেটুকু প্রয়োজন, আমি সেইটুকুই খাবার খাবো। অতিরিক্ত পরিমাণে জোর করে খাবার খেতে গেলে বা জোর করে কিছু করতে গেলে তখনই নানান রকম সমস্যার শুরু হয়। তো এই 20 সপ্তাহের মধ্যে যেহেতু এই সময় শারীরিক স্ট্রাকচারটা গঠন হচ্ছে, তো আমার নিজের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যেটুকু খাবার প্রয়োজন আমি সেটা খাবো। একটা জিনিস করতে হয় যে এই সময় নানান রকম খাবার খেতে ইচ্ছা করে মায়ের, এটা একটা মেন্টাল চেঞ্জেস হয়। তো এই সময় আমরা কি করতে পারি, মা যে জিনিসটা খেতে চাইছে সেই জিনিসটাকে অল্প অল্প করে যদি তাকে খেতে দেওয়া হয় বা যদি সে খেতে পারে, তাহলে কি হবে, বমি ভাবে টেন্ডেন্সিটা কমবে। বমি যে হওয়া বা বমি বমি ভাব হওয়া, এই জিনিসটা কমে যাবে। ঠিক আছে? তো আচ্ছা, এটাতে একটা জিজ্ঞেস করি যে বমিটাকে বিশেষ করে অ্যাভয়েড করার জন্য কি কোনো খাদ্য বা কোনো খাবার সেরকম কিছু সাজেস্ট করতে পারেন? আমি সেটাতেই আসছি। বমিটাকে অ্যাভয়েড করার জন্য খুব স্মল গ্যাপ দিতে হবে খাবারের মাঝখানে। বেশি গ্যাপ কোনোভাবেই দেওয়া যাবে না, যাতে বডিতে অ্যাসিড রিফ্লাক্স না হয়। তো আমাকে সেক্ষেত্রে কি করতে হবে, স্মল গ্যাপ মানে উইদিন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমাকে খুব স্মল কোয়ান্টিটি, খুব অল্প পরিমাণে কিন্তু আমাকে খাবারটা খেতে হবে। আমরা কি করি, রাত্রিবেলা, আমরা রাত্রিবেলা শুয়ে পড়ছি, অনেকটা সময় গ্যাপ হয়ে যাচ্ছে। তো এই সময় যদি পসিবল হয় 3-4 ঘন্টা গ্যাপে যদি ঘুম ভেঙে যায়, উঠে 2টো বিস্কিট বা অল্প বাদাম খেয়ে জল খেয়ে আমরা শুতে পারি। তাতে কি হবে, অ্যাসিডটা তৈরি হবে না কোনোভাবে। আর সব থেকে বড় কথা যে এটা মেনটেন করতে হবে, একটু তাড়াতাড়ি ডিনার করে নিতে হবে। মেনলি বমি ভাবটা বা এই পিউকিংটা হয় সকালবেলার দিকটায় বেশি হয়। তো এই লং টার্ম গ্যাপটা কোনোভাবেই দেওয়া যাবে না। আবার সকালবেলা ঘুম থেকে যখনই ঘুম ভাঙছে, উঠে 2টো বিস্কিট খেয়ে একটু জল খেয়ে আবার হয়তো শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল পেশেন্ট, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু খাবারটা ঠিক মতো আমাদেরকে খেতে হবে। আর এমন খাবার খেতে হবে যেটা ইজিলি ডাইজেস্ট হয়, খুব তাড়াতাড়ি, যেটা আমাদের শরীরে ডাইজেস্ট হয়ে যাবে। কোন রকম মানে ভারী খাবার বা অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার আমরা এই সময়টা পুরোপুরি অ্যাভয়েড করব এই 20 সপ্তাহের মধ্যে। দেন তারপরেরটা আমি পরে আসছি। এই 20 সপ্তাহ এইভাবে করেই চলতে হবে। আরো নানান রকম কমপ্লিকেশন শুরু হয়, যেমন হাতে পায়ে ক্র্যাম্প হয় অনেক সময়। এটার জন্য খুব বেশি ভাবে খেয়াল রাখতে হবে জলের এবং লবণের মাত্রা। লবণ কোনোভাবেই বেশি খাওয়া যাবে না এই সময়টাতে, এবং জল অ্যাটলিস্ট 4 লিটার জল একদিনে খেতেই হবে। অল্প অল্প করে বারবার জল খেতে হবে, ফ্লুইড জাতীয় জিনিস খেতে হবে, যাতে শরীর হাইড্রেটেড থাকে, শরীর কোনোভাবে শুকিয়ে না যায়। ওকে ওকে। এখানে আমাদের অনেক কথাই আমরা শুনি গ্রাম বাংলাতে বা এই যে রুরাল বা ছোট শহরে, যে দুধের কোনো বিকল্প নেই। এই কথাটার তাৎপর্যটা কতটা, মানে ফার্স্ট ট্রাইমেস্টার যারা মায়েরা রয়েছেন তাদের কি দুধ মানে বাইরের থেকে ধরুন তাদের কি দুধটা খাওয়া উচিত, মানে সেটার ব্যাপারে আপনি যদি কিছু বলেন। দেখুন, দুধের সত্যি কোনো বিকল্প হয় না। দুধ একটা সুষম খাদ্য বলেই আমরা জানি। দুধে প্রোটিন বলুন বা ক্যালসিয়াম বলুন, আয়রন, ফোলেট সবকিছুই পাই আমরা। তো দুধের কোনো বিকল্প হয় না, কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রেই
ল্যাকটোজ ইনটলারেন্স বলে একটা কথা হয়, যেটা দুধে থাকে। দুধে মেনলি কি থাকে, ল্যাকটোজ থাকে। তো এই ল্যাকটোজ ইনটলারেন্স অনেকের মানে বর্ন থেকেই থাকে। একজন মায়ের এটা থাকতেই পারে, বর্ন থেকেই থাকে, যে মানে জন্ম থেকেই সে দুধ খেতেই পারে না। এবার সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাকে দই দিয়ে দেখতে হবে যে দই খেতে পারছে কিনা, কারণ ওটা কি হয়, ল্যাকটোজটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় দইয়ের ক্ষেত্রে। তো হয়তো সে ওটা কনজিউম মানে খেতে পারবে, প্রবলেম হবে না সেক্ষেত্রে। আর যদি দেখছি যে না দইও খেতে পারছে না, সেক্ষেত্রে আমরা ছানা দিয়ে দেখতে পারি, ছানা যদি উনি খেতে পারেন। আর যদি ইনকেস একদমই না পারে, সেক্ষেত্রে তখন অ্যাভয়েড করতে হবে ফ্রুটস বা অন্যরকম কোনো খাবার দিয়ে সেটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আর এখনকার দিনে ধরুন রুরাল এরিয়ায় সম্ভব না হলেও মোটামুটি সব জায়গাতে ল্যাকটোজ ফ্রি দুধও পাওয়া যায়। আর সব থেকে বড় কথা যেটা, চেষ্টা করতে হবে পাস্তুরাইজ দুধ খেতে, মানে যেগুলো প্যাকেট হয়ে আসে যে দুধগুলো, সেগুলো। কারণ কি, দুধ এমন একটা জিনিস যার থেকে খুব তাড়াতাড়ি জীবাণু সংক্রামিত হয়, কন্টামিনেশন ছড়ায়। তো এই কন্টামিনেশন যাতে কোনোভাবেই না হয়, সেই জন্য আমাদেরকে প্যাকেটজাত পাস্তুরাইজ দুধ খেতে হবে বা দিতে হবে পেশেন্টকে। কোনোভাবেই ওটা মানে নর্মাল কন্টামিনেটেড এরিয়া থেকে আসছে এরকম দুধ খাওয়া যাবে না। আর দুধকে সবসময় অতিরিক্ত উচ্চ তাপমাত্রায় নিয়ে গিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর খাবারটা খেতে মানে দুধটা খেতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আসছি কিছু কিছু আরো প্রশ্নেতে রিলেটেড টু ফার্স্ট ট্রাইমেস্টারে, যে কোনো কি স্পেসিফিক ফ্রুটস বা ফল এই সময় খাওয়া উচিত কিনা, বা ফলের মধ্যে আমরা এটা অনেক শুনেছি যারা বলেন যে আনারস বা পেঁপেটা খাওয়াটা উচিত নয়। তো এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, আমরা সায়েন্টিফিক্যালি যতটা পড়াশোনা করে জেনেছি, এর সায়েন্টিফিক্যালি তেমন কোনো কারণ নেই, আমরা পাইনি এতদিনেও কোনো মানে পেপার বলুন বা কোনো কিছুতেই আমরা রিসার্চ করে এরকম কোনো জিনিস পাওয়া যায়নি। তবে হ্যাঁ, একটা জিনিস কমন আছে, যেটাতে হচ্ছে পাকা পেঁপে খুব ভালো শরীরের জন্য, ঠিক আছে, আমরা সবাই এটা জানি। এবং পাকা পেঁপেতে কোনো সমস্যাও নেই, একজন প্রেগন্যান্সি মাদার খুব ভালোভাবে পাকা পেঁপে খেতে পারে। এবং এটা হচ্ছে হাই ফাইবার থাকে, ভিটামিন সি থাকে, আয়রন থাকে, ফোলেট থাকে, যেটা মানে প্রেগন্যান্সিতে খুব বেশি পরিমাণে দরকার। সেই জন্য পাকা পেঁপে নিশ্চিন্তে দেওয়া যেতে পারে মাকে, কোনো সমস্যা নেই। কিন্তু কাঁচা পেঁপেতে প্যাপাইন নামক একটা উৎসেচক থাকে, যেটা কি করে, ইউটেরাইন যে মানে ইউটেরাইন যে স্যাকটা আছে তার কন্ট্রাকশনকে বাড়িয়ে দেয়, মানে তার মুভমেন্টকে বাড়িয়ে দেয়। এই জন্য অনেক ক্ষেত্রে না করা হয় যে কাঁচা পেঁপে খাবেন না। আর আনারস বা অনেকে বলে আঙুরও খাওয়া যায় না, এটাতে কোনো রকম সায়েন্টিফিক্যালি কোনো কারণ নেই, অবশ্যই খাওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আর যদি আমরা ফ্লুইড ইনটেকের কথা বলি, মানে কতটা পরিমাণ ফার্স্ট ট্রাইমেস্টারে তাদের জলটা খাওয়া উচিত, সেই ব্যাপারে তাদেরকে কতটা খেয়াল রাখা উচিত? ফার্স্ট ট্রাইমেস্টারে অবশ্যই জলের দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু একটা আপনার মানে মায়ের শরীরের ভেতরে একটা জিনিস গঠন হচ্ছে, তো অবশ্যই এটা ফ্লুইড খুব বেশি এটাকে হেল্প করে। আর জল আমাদের শরীরে কি করে, জল আমাদের শরীরে মেনলি যে খারাপ জিনিসটা সেটাকে শরীর থেকে বার করতে সাহায্য করে। তো অবশ্যই মা যদি কোনো খারাপ কিছু খাবারও খেয়ে নিচ্ছে, একমাত্র জলের মাধ্যম দিয়ে সেটা রিকভার হতে পারে, মানে জল সে খারাপ জিনিসটাকে বার করে দিতে সাহায্য করবে শরীর থেকে। আর ক্র্যাম্প যেহেতু হয়, হাত পা ঝিনঝিন করা বা পায়ের মাংসপেশি টেনে ধরা, এগুলো একটু প্রবলেম হয় প্রেগন্যান্সি টাইমে। তো সেক্ষেত্রে শরীরকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে, শরীর যেন কখনো শুকিয়ে না যায়, শরীর সবসময় যেন সতেজ থাকে। এক্ষেত্রে 4 লিটার প্রত্যেক দিন একদম মেপে নিয়ে 4 লিটার জল অবশ্যই খেতে হবে খাবারের সঙ্গে। কোনো রকম ফ্রুট জুস বা এইসব খেয়ে জলের পরিমাণটা অবশ্যই শরীরে ঠিক রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো
আমাদের এবারে আমরা চলে আসি সেকেন্ড ট্রাইমেস্টারের প্রশ্নগুলিতে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে তাদের খাদ্য তালিকার মধ্যে কি কি পরিবর্তন আনা উচিত? বিকজ আমরা জানি যে এই সময় বাচ্চার বিকাশের ক্ষেত্রে মানে বিশেষ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জেস হয়। তো সেই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে একটু খাবারের পরিমাণটাকে একটু বেশি করতে হবে বা করা উচিত, কারণ এই সময় থেকে এই সময় মোটামুটি ধরুন আমি যদি পুরো সময়টাকে বললাম 40 সপ্তাহে ভাগ করি তাহলে 20-20, এবার এর অর্ধেকটা সময়ে শরীরের গঠন শুরু হয় এবং তার সঙ্গে ডেভেলপমেন্টও শুরু হয়। স্কিন তৈরি হওয়া, দেন চোখ তৈরি হওয়া, হাত পা এগুলো তৈরি হতে শুরু হয় বাচ্চার। তো এই সময়ে কি করতে হবে যাতে মায়ের শরীরে কোনোভাবে আয়রন বা ভিটামিনস এর ঘাটতি শুরু না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেগন্যান্সিতে মেইনলি আয়রন এবং ফোলেট এই দুটো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চার জন্য, মায়ের জন্য। তো বেশি বেশি করে এই সময়ে সবুজ সবজি, ফল, যে ফলগুলো উনি খেতে পারছেন, কোনো পার্টিকুলার ফ্রুটস না, যেটা মায়ের খেতে ভালো লাগে সেই ফল, বেশি করে সবজি, ডাল জাতীয় জিনিস। এই সময় প্রেগন্যান্সি টাইমে কি হয়, অনেকের কাছেই শোনা যায় যে আমি মাছ খেতে পারছি না, আমার খুব গন্ধ লাগছে, আমি মাছ খেতে কোনোভাবেই পারছি না, মানে অ্যানিমাল প্রোটিন খেতে পারে না অনেকে। সেক্ষেত্রে কি করতে হবে, পালস প্রোটিন যেমন ডাল বা দানা শস্য জাতীয় জিনিস যেগুলো, যেমন আপনার ছোলা, তারপর রাজমা, এই টাইপের যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো ওনাকে বেশি করে দিতে হবে। যেমন রাজমা এমন একটা জিনিস, রাজমাতে খুব বেশি আয়রনও থাকে। আর অবশ্যই প্রথম থেকে শেষ অবধি প্রতিটা ট্রাইমেস্টারে খুব মানে প্রবলেম থাকলেও চেষ্টা করা উচিত খেজুর খেতে। খেজুর এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে একমাত্র আয়রনটাকে অ্যাবজর্ব হতে সাহায্য করে, এমন একটা ফল খেজুর। তো অবশ্যই এই সময়টাতে খেজুর অবশ্যই খেতে হবে যাতে আয়রনের ঘাটতি না হয়। এছাড়া তো আয়রন ট্যাবলেট বা ফোলেট ট্যাবলেট এগুলো তো ডক্টররা প্রেসক্রাইব করে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, এই সেকেন্ড ট্রাইমেস্টারে যতগুলো টেস্ট হয়, একটা সাইকেল ওয়াইজ নানান রকম ব্লাড টেস্ট বলুন, অ্যানিমাল স্ক্যান, এইসব প্রপারলি করতে হবে যাতে বেবির যে গঠন ঠিক মতো হচ্ছে এটা কনফার্ম করার জন্য। ওকে ওকে। আর তার সাথে প্রোটিন ইনটেক বা ক্যালোরি ইনটেক যেটা আছে সেটাকেও কিছুটা বাড়াতে হবে। নর্মাল যা থাকে তার সঙ্গে, মানে একজন মানুষের হাইট এবং ওয়েট অনুযায়ী আমরা তার ক্যালোরি ভ্যালুটা বের করতে পারি। এই প্রেগন্যান্সি সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমরা তাকে যা তার প্রয়োজন তার থেকে এক্সট্রা 400 কিলো ক্যালোরি পর্যন্ত তাকে আমরা সাজেস্ট করি যে আপনাকে এক্সট্রা 400 কিলো ক্যালোরি খেতে হবে যাতে বেবির ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হয়। আচ্ছা, ওকে। তো যদি একটু সহজ ভাষায় যদি আপনি বুঝিয়ে বলেন যে 400 কিলো ক্যালোরি মানে কতটা খাওয়ার, মানে ধরুন একটা মা যেরকম নর্মালি বিফোর প্রেগন্যান্সি সে যতটা খায় আর সেটা কত ক্যালোরি হয়, আর যখন সেটা আপনি বলছেন 400 এক্সট্রা করতে হবে, তার মানে পরিমাণ মাফিক কতটা বেশি তাকে খেতে হবে সেই ব্যাপারে যদি সহজ ভাষায় বলেন। দেখুন, আমাদের অ্যাজ পার আরডিএ আমরা কাজ করি। আরডিএ মানে হচ্ছে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স, মানে এটা একটা বোর্ড আছে আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন থেকে এটা আমাদেরকে ফিক্স করে দেওয়া হয়। সেটার উপরে বেসিস মানে বেস করে আমরা সবার ডায়েট প্রোভাইড করি বা তার হাইট ওয়েট অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা তার ডায়েট প্রোভাইড করি। তো অ্যাজ পার আরডিএ গাইডলাইন একজন নর্মাল ফিমেলের ক্যালোরি মানে নর্মাল পার ডে ক্যালোরি ইনটেক হয় 1900 কিলো ক্যালোরি, ঠিক আছে? আর তার সঙ্গে প্রোটিন ইনটেক হয় 60 গ্রাম প্রোটিন পার ডে। তো আমরা এই প্রেগন্যান্সি ফার্স্ট থেকে লাস্ট অবধি, ফার্স্ট থেকে আমরা শুরু করি 350 কিলো ক্যালোরি এক্সট্রা দেওয়ার, মানে 1900 প্লাস 350, মানে সেটা গিয়ে দেওয়া হচ্ছে 2250 কিলো ক্যালোরি। এবার এইটাকে আমরা সারা দিনে ডিভাইড করব। কিভাবে ডিভাইড করব? সকাল থেকে রাত অবধি কি কি খাবার খাবে এবং
কতটা পরিমাণে খাবে সেইটা আমরা বলে দেব পেশেন্টকে। কিভাবে বলবো? যে পেশেন্ট যে খাবারটা খাচ্ছে তার মধ্যে যেন এক্সট্রা যে ক্যালোরিটা আমরা পুট করছি সেটা যেন অবশ্যই থাকে। সেটা কিসের মাধ্যম দিয়ে আসতে পারে? বাদাম। বাদাম একটা হাই ক্যালোরি খাবার। যেমন আলমন্ড বাদাম, মানে কাঠ বাদাম হতে পারে, বা অল্প পরিমাণে কাজু বাদাম হতে পারে, আখরোট হতে পারে, পেস্তা হতে পারে। অল্প অল্প করে বাদামটা খাওয়া যেতে পারে যাতে ক্যালোরি ভ্যালুটা একটু বাড়ে। তার সঙ্গে চানা বা ছোলা এই জাতীয় জিনিসগুলো খাওয়া যেতে পারে। অঙ্কুরিত ছোলা যেটা হয়, যার থেকে অঙ্কুর বেরোয়, সেটাকে সেদ্ধ করে জলে দিয়ে, এটা খুব ভালো, মানে প্রোটিন হিসেবেও ভীষণ ভালো, এবং এর মধ্যে আয়রনও থাকে প্রচুর পরিমাণে, এবং তার সাথে ভিটামিন মিনারেলসও থাকে। এটাও খাওয়া যেতে পারে। এইভাবে করে যে জিনিসগুলোতে ক্যালোরি বেশি থাকে সেই জিনিসগুলো আমরা একটু একটু করে বাড়াবো যাতে তার পুরো দিনের নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। ওকে, ওকে। এর মধ্যে কিছু স্পেসিফিক যদি আমি জিজ্ঞেস করি, লেটস সে ডিমটা খাওয়া উচিত কিনা, বা তার কি রয়েছে, বা চিকেন বা মাটন, চিকেনটা ঠিক, বা অনেক সময় বলা হয়, আমরা আজকাল অনেক শুনি যে মানে রেড মিটটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত। তো এই ব্যাপারে আপনি কি বলেন? ডিমটা অবশ্যই খেতে হবে। ডিম মানে প্রেগন্যান্সি পিরিয়ডে বা প্রেগন্যান্সি আসার আগেও যখন থেকে প্ল্যানিং করছেন অবশ্যই ডিমটা খেতে হবে, কারণ ডিমে যে অ্যালবুমিন গ্লোবিউলিন থাকে সেটা আমরা অন্য কোনো খাবার থেকে পাই না, ঠিক আছে? আর এই যে ফ্যালোপিয়ান টিউব, যেখানে ভ্রূণের জন্ম হয় আর কি, ভ্রূণ তৈরি হয়, সেই ফ্যালোপিয়ান টিউবের কনস্ট্রাকশনে ডিম খুব ভালো হেল্প করে। যে ইয়েলো পোর্শনটা সেটা এটার সঙ্গে খুব বেশি ভাবে যুক্ত। তো অবশ্যই ডিম খেতে হবে, এবং ডিমের কুসুম সহ ডিম খেতে হবে। এখনকার দিনে খুব একটা ট্রেন্ড হয়ে গেছে যে ডিমের সাদা অংশ খাবো, কুসুমটা খাওয়া যাবে না, কুসুম খেলে কোলেস্টেরল হয়। একদম ভুল কথা এটা। ডিমের কুসুমে এই ইয়কে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ফোলেট থাকে এবং গ্লোবিউলিন থাকে, যেটা প্রেগন্যান্সি পিরিয়ডে খুব বেশি দরকার। অবশ্যই সেদ্ধ ডিম, কেউ যদি সেদ্ধ করে খেতে না পারে খুব অল্প তেলে পোচ বানিয়ে খেতে পারে, সেটাও অনেক হেল্প হয় শরীরের জন্য। আর মিটের মধ্যে বলতে গেলে লিন মিট খাওয়াই যেতে পারে, যেমন চিকেন ভালোভাবে ক্লিন করে নিয়ে উচ্চ তাপমাত্রায় অল্প মশলায় রান্না করে খাওয়া যেতে পারে, বা সবজির সঙ্গে স্যুপ মতো বানিয়ে খাওয়া যেতেই পারে। যদি শরীরে কমপ্লিকেশন হয়, যেমন কনস্টিপেশন বা হজমের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে রেড মিট অ্যাভয়েড করাটাই ভালো। যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে অল্প স্বল্প খাওয়া যেতেই পারে, তেমন কিছু প্রবলেম হবে না। তবে হ্যাঁ, ফ্যাট পোর্শন বাদ দিয়ে জাস্ট মিটটুকুই খাওয়া যেতে পারে, খুব বেশি কিছু কমপ্লিকেশন হবে না। এর মধ্যে আরেকটাও আসি যে অনেক সময় বিশেষ করে প্রেগন্যান্সির সময় মায়েদের হয় তারা আন্ডার ওয়েট হয়, মানে শরীরের ওজনটা তাদের কম, বা হিমোগ্লোবিন কাউন্টটা কম, বা হয়তো তারা ওভার ওয়েটের ক্যাটাগরির মধ্যেও পড়ে যান, যে তাদের হয়তো শরীরের ওজনটা বেশি। তো সেই জায়গাটাতে আপনি দুটো ক্ষেত্রেই আপনি যদি বলেন যে যারা ধরুন অ্যাভারেজ ওয়েটের থেকে কম বা অ্যাভারেজ ওয়েটের থেকে বেশি বা অনেকটাই বেশি, তাদের যখন প্রেগন্যান্সি হচ্ছে তখন তাদের অনেক রকমের কমপ্লিকেশনস থাকে বা আসতে পারে। সেই জায়গাটায় আপনি যদি ডায়েট সম্বন্ধে আপনি একটু বলেন। দেখুন, আন্ডারওয়েট থাকলে খুবই প্রবলেম হয়। আন্ডারওয়েট উভয়ের দু ক্ষেত্রেই প্রবলেম হয়, বাট আন্ডারওয়েট থাকলে খুবই প্রবলেম হয়, কারণ মার বাচ্চাকে ক্যারি করতেও প্রবলেম হয়, যেহেতু একটা অ্যামনিওটিক ফ্লুইড তৈরি হয় শরীরের মধ্যে। এক্ষেত্রে মার নিজের ওজনই যদি ঠিক না থাকে তখন বেবির ফর্মেশনও ঠিক মতো হয় না, অনেক ক্ষেত্রে অনেক রকম কমপ্লিকেশন দেখা যায়। তো মানে অবশ্যই যদি প্ল্যানিং করে প্রেগন্যান্সি আসছে তাহলে এটাও প্ল্যান করতে হবে যাতে আমার ওয়েটটা একটু হলেও গেইন করতে পারি আমি, সেই টাইপের খাবারগুলো খেতে হবে। যেমন একটু হাই ক্যালোরি ফুড যেগুলো বললাম, বাদাম জাতীয় জিনিস, ব্যানানা খাওয়া যেতে পারে, কলাতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি আছে। তাছাড়া দুধ, দই, ছানা এগুলো খেতে হবে একটু একটু করে। পনির খাওয়া যেতে পারে, তার সঙ্গে চিকেন বা ফিশ টাইপের খাবার, ফল জাতীয় খাবার বা শাক সবজি, এগুলো একটু বেশি বেশি মানে করে আমরা আলোচনা করছি যারা আন্ডার ওয়েট যাদের, মানে অ্যাভারেজের থেকে যাদের
ওজনটা কম তাদের থেকে যাদের হাইট বা ওয়েটটা কম হয়, হাইট না ওয়েটটা কম হয়। তো সেক্ষেত্রে কি হতে পারে যে নানান রকম খাবার খেয়ে সে হাইট মানে ওয়েটটাকে মেনটেন করতে। এবার আরেকটা যেটা হতে পারে যে খাবার খেতে পারছেই না, পেশেন্টকে আমরা বলছি আপনি একটু বেশি খাবার খান, বাট সে পারছে না কোনোভাবে, হয়তো ভমিটিং হচ্ছে বা সে খাচ্ছে না, কোনোভাবে খেতে পারছে না, সেক্ষেত্রে তখন আমরা সাপ্লিমেন্টারি নিউট্রিশনে যাই। নানান রকম সাপ্লিমেন্ট হয় যেটা নিউট্রিশনাল রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে মায়ের, সেক্ষেত্রে আমরা তখন সাপ্লিমেন্টারি নিউট্রিশনে যাব। তার আগে না, যতক্ষণ ন্যাচারাল খাবার মাদার মা খেতে পারবে সেটাই ভালো, মায়ের জন্যও ভালো, বেবির জন্যও ভালো। যদি একান্তই দেখছি যে না হচ্ছে না বা পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে তখন সাপ্লিমেন্টারি নিউট্রিশনে যাব। এবার আসি ওভারওয়েটে। ওভারওয়েটের ক্ষেত্রে কি হয়, ওভারওয়েট থাকলে প্রেগন্যান্সি আসতেই অনেক রকম কমপ্লিকেশন তৈরি হয়। সেক্ষেত্রে মাকে আগে থেকে বলা হয় যে আপনি যেভাবেই হোক একটু আপনার ওজনটাকে রিডিউস করার চেষ্টা করুন। আর প্রেগন্যান্সি পিরিয়ডেও ওজন বেশি থাকলেও মাকে আমরা সবসময় সাজেস্ট করব যে আপনি নর্মাল মুভমেন্টের মধ্যে থাকুন, নর্মাল হাঁটাচলা, নর্মাল যা কাজকর্ম করার আপনি করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, যেগুলো আমরা দেখিয়ে দেব সেগুলো আপনি অবশ্যই করতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। হ্যাঁ, এই যে অনেকেই বলে যে প্রেগন্যান্সি এসছে সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে না, কোনো প্রবলেম নেই, কিন্তু সিঁড়ির রেলিংটা ধরে ওঠানামা করতে হবে। যেহেতু হরমোনাল অনেক চেঞ্জেস হয়, তো মাথা ঘোরার একটা ব্যাপার থাকে বা ব্লাড প্রেশার কমে যাওয়া বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সিঁড়ির রেলিং ধরে যদি হাঁটাচলা করা যায় অবশ্যই করতে পারে, কোনো প্রবলেম হয় না। গাড়ি ঘোড়া চলা যাবে না, গাড়ি ঘোড়াতে চললে প্রবলেম হবে, এগুলো কোনো প্রবলেম না, এগুলো যদি সাবধানভাবে করা যায় সবই করতে পারে। এবং ওয়েট কমানোর জন্য আমরা তখন সেক্ষেত্রে মাকে সাজেস্ট করি যে আপনি একটু কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম খাবেন, প্রোটিন এবং বাকি ভিটামিন মিনারেলস গুলো একটু বেশি খাবেন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটটাকে আমরা একটু কমিয়ে দিই। যেসব খাবারগুলোর মধ্যে ধরুন কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম আছে, ফাইবার জাতীয় জিনিসের পরিমাণ বেশি আছে, যেমন ধরুন ডালিয়া বা মাল্টিগ্রেন আটা যেটা হয় সেটা দিয়ে রুটি বানিয়ে, বা একটু ওটস, এরকম খাবার তখন আমরা সাজেস্ট করি মাকে। যারা ধরুন একটু গ্রামের দিকে রয়েছেন তাদের তো এই ওটস বা এই সমস্ত খাবার তারা পাবে না, বা কার্বোহাইড্রেট সম্বন্ধে এক্স্যাক্টলি কি বোঝায় সেটাও আপনি যদি বলেন। আর অনেক সময় হয় যে আমরা ধরুন দুপুর আমরা বলি যে ঠিক আছে দুপুরে আপনি হয়তো ভাত খেলেন, কিন্তু রাত্রিবেলায় আপনার কটার মধ্যে খাবারটা, বিশেষ করে যারা ওভার ওয়েটের দিকে পড়ছে, তারা প্রেগনেন্সির মধ্যে ঢুকছে, তাদের এই ব্যাপারটা নিয়ে আপনি যদি একটু বলেন। আচ্ছা, গ্রাম সাইডে কি হয় দেখবেন যে তাদের ভাত খাওয়ার প্রবণতাটাই বেশি, তারা পারলে 3বার 4বার তারা ভাতটাই খায়, অন্য কোনো খাবারের দিকে তারা অতটা যেতে চায় না। এবার একটা জিনিস হয়, যদি তারা কোনো রকম কোনো স্বাস্থ্য কেন্দ্রে গেল গ্রামে, তাহলে সেখান থেকে তাদেরকে সাজেস্ট করা হয় যে এটা এটা করবেন, এটা এটা করবেন না। এবার এরকম ক্ষেত্রে কি হয়, তখন মাকে বলা হয় যে আপনি চেষ্টা করবেন ভাতটা একদম কমিয়ে দিতে, ডাল সবজি এগুলোই আপনি বেশি করে খাবেন। এবার সেটাও যদি না হয়, তখন সেক্ষেত্রে বলা হয় যে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো পরিমাণে কম খান, আপনি খাবারটা খান কিন্তু পরিমাণে একদম কমিয়ে দিন। পরিমাণে কম করে খেলে আপনার সেই খাবারের নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্টটা আছে সেটাও ফুলফিল হবে, আর তার সাথে বলা হয় যে আপনি নর্মাল কাজকর্ম করুন, হাঁটাচলা করুন, এমনি হাঁটাচলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর খাবারটা অবশ্যই রাতের যে খাবারটা সেটা ঘুমোতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে খেতে হবে। 2 ঘন্টা আগে খেয়ে আপনার মোটামুটি পুরোটাই ডাইজেস্ট হয়ে যাবে, তারপর আপনি ঘুমোতে যাবেন। তাহলে কি হবে, সেই কার্বোহাইড্রেটটা শরীরে ডিপোজিশনটা কম হবে, এটা আমাদের ডাইজেস্ট হয়ে যাবে পুরোটাই। ওকে, এইটাই আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি থার্ড ট্রাইমেস্টারে। থার্ড ট্রাইমেস্টারের যে ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট কি কি দরকার, বা কোনো স্পেসিফিক ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট তাদের কিছু দরকার কিনা, আর ব্রেন ডেভেলপমেন্টটাও আমরা দেখি যে এটা একটা খুবই ক্রুশিয়াল ফেজ, ব্রেন ডেভেলপমেন্টের সময়টা। তো এই থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে আপনি যদি কিছু বলেন কিভাবে তাদের জিনিসগুলো মাথায় রাখা উচিত।
থার্ড ট্রাইমেস্টার একটা খুব ভাইটাল সময় এই মাতৃত্বকালীন পুরো সময়টার মধ্যে। এই সময়ে মেনলি বেবির ব্রেনের যে ডেভেলপমেন্টটা সেইটা হয় এই থার্ড মোস্টলি লাস্ট উইকে, মানে লাস্ট উইক অফ প্রেগনেন্সিতে ব্রেন ডেভেলপমেন্টটা হয়। এবং ব্রেন ডেভেলপমেন্টের টাইমে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে মায়ের কোনো রকম কোনো ঘাটতি না থাকে। যেমন আয়রন বলুন বা ফোলেট বলুন, কোনো কিছুরই যেন মায়ের শরীরে ঘাটতি না হয়। অবশ্যই তার সঙ্গে প্রোটিন, কার্বোহাইড্রেট, এই জিনিসগুলো যেন কোনোভাবে ঘাটতি না হয় মায়ের শরীরে। তো সেক্ষেত্রে কি করতে হবে, মায়ের খাবারের যে কোয়ান্টিটি সেটাকে অবশ্যই একটু বাড়াতে হবে। একটু কেন, পারলে প্রায় অনেকটা পরিমাণই বাড়াতে হবে, খাবারটা খেতে হবে। হ্যাঁ, এই সময় বলা যেতে পারে যে মা দুজনের জন্য খাচ্ছে, কারণ বেবি মানে বেবির পুরোপুরি ফর্মেশন হয়ে যায়, বেবি গঠন হয়ে যায়, একটা তার হার্টবিট অনেক আগেই পাওয়া যায় এবং তার ওজনটা সম্পর্কেও আমরা জানতে পারি যে বেবি কতটা ওজনের হয়ে আছে। তো সেই সময় খাবারের পরিমাণকে বাড়াতে হবে। মোটামুটি 1 ঘন্টা গ্যাপে গ্যাপেই খাবার খেতে হবে মাকে। অল্প অল্প পরিমাণেই খাক, কিন্তু 1 ঘন্টা গ্যাপে গ্যাপে খাবারটা খেতে হবে। খাবারের মধ্যে ভালো, মানে গ্রাম সাইডে তো দেখুন এত ওনারা কনসিয়াস হয় না, সেক্ষেত্রে আমাদেরকে বোঝাতে হয় বা নানান রকম স্বাস্থ্যকেন্দ্রের নানান রকম মানে পোস্টার করে রাখা থাকে যে এগুলো থেকে আপনাদেরকে বুঝতে হবে বা জানতে হবে, বা তাদেরকে আমরা বোঝানোরও চেষ্টা করি। নানান রকম এনজিওর মাধ্যম দিয়ে তাদেরকে বোঝানো হয় যে আপনাদের খাবারটা খুব বেশি পরিমাণে দরকার এই সময়ে। ফ্রুটস থেকে শুরু করে ফল, নানান রকম শাকসবজি, ডাল, মাছ, দেন হচ্ছে আপনার এই দুধ জাতীয় যত জিনিসগুলো হয় সেগুলো সবকিছু আপনাদেরকে পরিমাণ মতো কনজিউম করতেই হবে, খাবার খেতেই হবে। তার সঙ্গে বাদাম, বাদাম হচ্ছে বেবির ব্রেন ডেভেলপমেন্টে খুব বেশি হেল্প করে। বাদামটা যদি খেতে পারে খুব ভালো, ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব বাদাম মানে ভালো। চীনে বাদাম বা অন্য কোনো বাদাম? হ্যাঁ, গ্রামের দিকের লোককে আপনি ধরুন রুরাল এরিয়ায়, আপনি ওনাকে কাঠবাদাম বোঝাতে এখন আমাদের সাইডে প্রবলেম হয়, আমরা বোঝাতে পারি না। সেক্ষেত্রে আমরা তখন বলি চীনা বাদাম বা কাজু বাদাম, এটাও আপনি খেতে পারেন, কারণ ক্যালোরি ভ্যালু তো বেশি থাকে বাদামের। তো সেক্ষেত্রে তবে হ্যাঁ, বলতে গেলে কাঠবাদামটাই হেল্প করে ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু যদি বোঝানো না যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি মানে চীনা বাদাম বা কাজু বাদামও আপনি খেতে পারেন। আর তার সঙ্গে জলের কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে জল খেতে হবে বেশি করে। আর কোনো রকম কোনো প্রবলেম বা কোনো পেটে ব্যথা কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, এবারে আমরা জাস্ট একটা জেনারেল যে টিপস ওভারঅল যদি আপনি বলেন, যে অনেক সময় আমরা ভাবি যে আমরা তো প্রতিদিনই বাড়ির খাবারই খাচ্ছি, সেটাই তো পুষ্টির জন্য যথেষ্ট, মানে তাছাড়া আলাদা করে কিছু কি আমাদের মাথায় রাখা উচিত? বা প্রেগনেন্সির সময় পুরো সময় জুড়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনি যে একটা কিছু ওভারঅল টিপস বা অ্যাডভাইস আপনি যদি দেন? হ্যাঁ, অবশ্যই আমরা রোজ দিন বাড়ির নর্মাল খাবারই খাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু এটা একটা ফিজিক্যাল কন্ডিশন চেঞ্জেস হচ্ছে, মানে শরীরের শারীরিক একটা গঠন চেঞ্জ, মানে মানে পরিবর্তন হয় পুরোটাই মায়ের ক্ষেত্রে। তো সেই জন্য আমাকে এক্সট্রা পরিমাণ খাবারও কিছু খেতে হবে, যেগুলো আমার শরীরের জন্য উপকারী হবে এবং বাচ্চার জন্য খুব বেশি পরিমাণে উপকারী হবে। বাচ্চার গঠনের জন্য খুব ভালোভাবে আমাদের তৈরি থাকতে হবে, সেই জন্য কিছু কিছু জিনিস এক্সট্রা ভাবে খেতেই হবে। যেমন ফ্লুইড, যতটাই আমরা জল খাই তার সঙ্গে এক্সট্রা তরল খাবার, যেমন দুধ হতে পারে, ফলের রস হতে পারে, ডাবের জল, দইকে লস্যি মতো বানিয়ে সেটা, এই জিনিসগুলো খেতে হবে এই সময়টাতে। তারপরে যেমন বললাম বাদাম জাতীয় জিনিসটা অবশ্যই খেতে হবে। তার সঙ্গে খেজুর, যাতে কোনোভাবে আয়রনের ঘাটতি শরীরে তৈরি না হয়, কারণ কি আফটার ডেলিভারি এমনি অনেক ব্লাড লস হয় এবং আয়রনের একটা ঘাটতি তৈরি হয়। সেই জন্য আগে থেকে যাতে আয়রন শরীর থেকে কোনোভাবেই না কমে, সেই জন্য আয়রন ট্যাবলেট এবং আয়রন রিচ খাবার যেমন খেজুর হতে পারে,
তার সঙ্গে ভিটামিন সি জাতীয় যে ফলগুলো আছে, টক জাতীয় যে ফলগুলো, কমলা লেবু বলুন, মুসাম্বি বলুন, আপেল বলুন, এই খাবারগুলো অবশ্যই খেতে হবে। আর রোজ দিন যদি একজন মা একটা করে আপেল খেতে পারে, সেক্ষেত্রে তার কমপ্লিকেশন অনেকটা কমে যাবে। কারণ আপেল এমন একটা ফল যেটা আমরা সমস্ত ক্ষেত্রে পেশেন্টকে সাজেস্ট করে থাকি। সমস্ত অসুখের ক্ষেত্রে পেশেন্টকে আপেলটা দেওয়া যেতে পারে, আপেলের কোনো বিকল্প হয় না। ঠিক আছে। আর তার সঙ্গে কি অবশ্যই মনে রাখতে হবে যে আমি কোনো মশলা জাতীয় খাবার খাবো না, যেটা থেকে আমার শরীরে গ্যাস ফর্মেশন হয় বা আমার কনস্টিপেশন হয় বা আমার ভমিটিং টেন্ডেন্সিকে আরো বাড়িয়ে দেয়। এই খাবারগুলো আমি অ্যাভয়েড করব। নর্মাল সুষম খাদ্য যেটা ভালোভাবে রান্না করা হয়েছে, এবং অবশ্যই এমন খাবার খেতে হবে যেটা সুসিদ্ধ। শক্ত ভাতও আমরা এই সময় খেতে অ্যাভয়েড করি, মানে না করি, যাতে যেটা হজম হতে আমাদের সমস্যা হবে। তার সঙ্গে যে মাছ বা মাংস যেটাই খান না কেন, সেটা যেন অবশ্যই পরিষ্কার থাকে, কোনো রকম কন্টামিনেশন তৈরি না হয়, কোনো রকম জীবাণু সংস্পর্শে যেন না যায়। এবং ওভার কুকড ফুড, মানে ওই ধরুন অতিরিক্ত তেলে ভাজা বা পোড়ানো খাবার, এই সময়টাতে এগুলো অ্যাভয়েড করতে হবে। নর্মাল সেদ্ধ করা, ভালোভাবে সেদ্ধ করা খাবারটা আমরা খেতে বলবো। আর ফলের মধ্যে সব রকম ফল খেতে পারে, কোনো অসুবিধা নেই। ফল অবশ্যই খেতে হবে, এক এক দিনে 2-3টে ফল যদি কেউ খেতে পারে, সেক্ষেত্রে তার কমপ্লিকেশন অনেকটা কমে যাবে। ওকে, তো আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম আপনার কাছ থেকে, এবং বিশেষ করে মায়েদের যে ডিফারেন্ট ট্রাইমেস্টারে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে তাদের কিরকম ভাবে তাদের জিনিসগুলো রাখা উচিত সেটা জানতে পারলাম। এবং আমরা আশা করব যে আগামী দিনে আমরা বিভিন্ন রকমের সেশন অর্গানাইজ করে, যাতে করে আমরা কিছু সেশন আমাদের ইচ্ছে রয়েছে, যাতে করে আমরা প্রেগনেন্ট মাদারদের সাথে সরাসরি আপনাদের একটা সেশন করার ইচ্ছে রয়েছে, সেটা সম্বন্ধে আপনারা খুব শীঘ্রই আপনার কাছে আসবো। So thank you so much for your time. Thank you. নমস্কার। ওয়েলকাম। সো আজকের এই পডকাস্টে আমাদের বিশেষ অতিথি মিস অদিতি শীল, যিনি পুষ্টিবিদ মানে নিউট্রিশনিস্ট। ইনি রায়গঞ্জের বিখ্যাত জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটালে কর্মরত। ওনার সাথে আজকে আমরা আলোচনা করেছি। এই আলোচনায় গর্ভাবস্থার প্রেগনেন্সি 3টি ধাপ, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারকে ঘিরে বিস্তারিত কথা আমরা আলোচনা করেছি। প্রতিটি ধাপে ক্যালোরি এবং পুষ্টির চাহিদা কেমন হয়, কি ধরনের খাবার খাওয়া উচিত, কোন কোন ভিটামিন ও মিনারেল জরুরি, আর মর্নিং সিকনেস বা অন্যান্য সাধারণ সমস্যাগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। পাশাপাশি দুধ, ডিম, ফল, শাকসবজি, মাছ, মাংসের যে উপযোগিতা এবং আয়রন এন্ড ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলোর সম্পর্কেও আমরা জানতে পেরেছি। আশা করি আজকের এই আলোচনায় গর্ভবতী মায়েদের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য নিয়ে আপনাদের অনেক প্রশ্নের উত্তর মিলেছে। স্টে কানেক্টেড, এখানেই শেষ নয়। ভবিষ্যতে আমরা আরো স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটুখানি সহযোগিতায় আমরা আরো অনেক এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।